হ্যালো আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। বিয়ে শব্দটি নিয়ে প্রতিটি মেয়েরই মনের সুপ্ত কোণে থাকে একরাশ অনুভূতি। বিয়ে দু অক্ষরের সমন্বয়ে একটি শব্দ হলেও এর সাথে জড়িয়ে থাকে অসংখ্য আবেগ, অনুভূতি, ভালোবাসা, বিশ্বাস, নির্ভরশীলতা। একটি বিয়ের সম্পর্কে শুধু দুটো মানুষের মনের মিল বা দুটো মানুষের বোঝাপড়ার বিষয়টি মুখ্য ভূমিকা পালন করে না। বিয়ে মানে নির্দিষ্ট দুটো মানুষের মনের মিলের পাশাপাশি দুটো পরিবারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভরসা, বিশ্বাস। কিন্তু এসব ঠুনকো হয়ে যায় যেদিন থেকে বিয়ে নামক পবিত্র সম্পর্কের বন্ধনে খুব বাজেভাবে জড়িয়ে পড়ি আমি। শুনেছিলাম বিয়েকে বলা হয় শান্তির প্রতীক, কিন্তু যেখানে স্বামী নামক মানুষটা থাকে অপ্রিয়, ঘৃণ্য, সেখানে শান্তি কি করে আসবে? বিছানার একপাশে গুটিসুটি হয়ে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছি। আমার ঠিক সামনাসামনি সোফায় বসে আছে হেভেন। সকাল 8টা বাজে তখন। লোকটা সোফায় গা এলিয়ে বসে ট্রি টেবিলে দুপা মেলে দিয়েছে, দৃষ্টি তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ। একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? এই একটি প্রশ্নই যেন বারবার বুকের ভিতর কড়া নাড়ছিল। 18 বছর বয়স আমার তখন। প্রেম, ভালোবাসার সম্পর্কে নিজেকে জড়ানোর কথা কখনো ভাবতেও পারিনি। বিয়ে নিয়েও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। অনুভূতির কোঠা ছিল একেবারেই শূন্য। সেই শূন্য অনুভূতিতে মানসিক, শারীরিক দুদিক থেকেই বিধ্বস্ত করা হয় আমাকে। সে মুহূর্তে বাকশূন্য হয়ে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমার ফুপানির শব্দে হেভেন বিরক্ত হয়ে ফোন থেকে চোখ তুলে তাকায় আমাকে দেখে, মুচকি হেসে ফোনটা একপাশে রেখে টানটান হয়ে বসে তাচ্ছিল কণ্ঠে বলে, ওহে সুন্দরী, কেন এত বিচলিত হচ্ছে? তোমার সৌন্দর্যের বিসর্জন হয়েছে তোমারই মতন খাঁটি। মুক্তোর দানার মতো অশ্রু আর কত ঝরাবে? আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না, শুধু কান্নার বেগ কমিয়ে দিলাম। উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। আমার কাছে উনি পুরোটাই ছিলেন বিরক্তিকর। তার মধ্যে সবচেয়ে বেশি বিরক্তিকর আচরণ যেটা পরিলক্ষিত হয় তা হল হঠাৎ হঠাৎ খুব বিশ্রীভাবে হেসে ওঠেন উনি। তখনও বেশ উচ্চস্বরে হেসে উঠলেন। কান্না থামিয়ে তবদা খেয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম। এমন অদ্ভুত মানব পৃথিবীতে আর দুটো দেখিনি আমি। যদি সম্ভব হতো ওই মুহূর্তে ওনার গলায় দড়ি ঝুলিয়ে সিলিং ফ্যানের সাথে টানিয়ে দিতাম, কিন্তু তা সম্ভব নয়। তাই স্তব্ধ হয়ে চেয়ে রইলাম। আর উনি ঘর কাঁপিয়ে হাসছে আর ঘুরপাক খাচ্ছে। অতিরিক্ত লম্বা মানুষটা, গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখ জোড়া থাকে সব সময় লালাভাযুক্ত। কালো বর্ণের মানুষদের চোখ লাল কি ভয়ঙ্করী না লাগে আমার কাছে? ওনার ওই রক্তিম চোখই ওনার সকল হিংস্রতার বহিঃপ্রকাশ। আচমকাই উনি আমার খুব কাছে চলে এলেন। আমার চিবুকে আলতো ছুঁয়ে প্রশ্ন করলেন, বান্ধবীর নাম কি? আমি চমকে তাকালাম ওনার দিকে। চোখে চোখ পড়তেই ঘৃণায় অন্যদিকে চোখ সরিয়ে নিলাম। উনি আমার মুখোমুখি হয়েই ছিলেন, আবারও প্রশ্ন করলেন, নাম কি তার? কার কথা বলছেন আপনি? মুখে বিরক্তির ছাপ তুলে রাগী গলায় প্রশ্নটি করলাম। বউয়ের নেশায় পড়ে আর খোঁজ নেওয়া হয়নি। সেই বান্ধবী যার জন্য এমন পূর্ণিমার আলো আমার ঘরে স্থাপিত হল। উনি মিনার কথা বলছিলেন বুঝতে পেরে আমি তাচ্ছিল্য কণ্ঠে বললাম, কেন এবার মিনার পালা নাকি? আমার কথায় উনি আবারও হাসতে শুরু করলেন। আমার থেকে খানিকটা সরে গিয়ে বিছানায় ধপাস করে শরীর ছেড়ে দিলেন। বিছানার সাথে সাথে আমিও কেঁপে উঠলাম। উনি হাসি থামিয়ে ওনার লোলুপ দৃষ্টি ছুড়লেন আমার দিকে। আমার গা ঘিন ঘিন করে উঠল। উনি চোখ ঘুরিয়ে বলতে লাগলেন, তোমাকে বুক করে এনেছি, এর পিছনে রয়েছে বহু কারণ। তার মধ্যে সর্বপ্রথম কারণটি হলো তোমার ওই বান্ধবী। আমি এই হেভেন তালুকদারকে তাচ্ছিল্য করে কেউ পার পেয়ে যায়নি। ভুলক্রমে এই সাহস যে দেখায় তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয় তা তার ধারণারও বাইরে। আর আমাকে প্রত্যাখ্যান করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা আশা করি তুমি বুঝে গেছ। রাগে ক্ষোভে খুন করতে ইচ্ছে করছিল লোকটাকে। আমি তার দিকে ক্ষুব্ধ হয়ে চেয়েছিলাম। উনি এক পলক আমার সে চাহনি দেখে এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, আঙুলে তুড়ি বাজিয়ে বলল, আমি ভীষণ অভদ্র, তবুও ভদ্রতা দেখাতে গিয়েছিলাম। আফসোস আমার ভদ্রতা তোমার কপালে সইল না। এলেম আছে বলতে হবে, নয়তো হেভেন তালুকদারকে থাপ্পড় দেওয়ার সাহস যে সে মেয়ে করবে না। আমি চমকে চোখ বড় বড় করে তাকালাম। উনি আবারও বিশ্রীভাবে হেসে ঘাড় বাঁকিয়ে বললেন,
বিয়ে তো শব্দভাবেই হতো যদি না এই সুন্দর মুখে তিক্ত বুলি শোনাতে, যদি এই নরম হাতের কঠিন স্পর্শ না দিতে। যাক, সে কথা ডোজটা বোধ হয় বেশি হয়ে গেছে সুন্দরী, এরপর কাজে বাধা না দিলেই মঙ্গল। আমি আর চুপ থাকতে পারলাম না। হিংস্র হয়ে ওনার কলার চেপে ধরে চিৎকার করে বললাম, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর না মানি এই বিয়েটাকে জোর করে সব পাওয়া যায় না। আমি হ্যাবেন তালুকদার। উনি এক ঝটকায় আমাকে ছুঁড়ে ফেললেন। বললেন, গলাটা নামিয়ে, এই স্পর্ধা যেন দ্বিতীয়বার আর না দেখি। জোর করে সব পাওয়া যায় কি যায় না সেটা এখনো বোঝার বাকি আছে। কিছুক্ষণ থেমে আবারও বললেন, লিসেন, সৌন্দর্য সবার জীবনে সৌভাগ্য বয়ে আনে না। তোমার সৌন্দর্য তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তোমার কাল দিন নিয়ে এসেছি আমি। এত দুর্দশায় তোমার সৌভাগ্য, এটাই বিয়ে করেছি, ভোগ করেছি, কিন্তু ছেড়ে দেইনি। আপনার ছাড়ার অপেক্ষা আমি করব না। জাস্ট একটা উপায় হোক, এখান থেকে নিজেকে আমি মুক্ত করবই। হ্যাবেন মেঝেতে 3বার থুতু ফেলল। ভয়ঙ্কর কণ্ঠে গর্জন ছাড়ল, সে উপায় এ জীবনে আর হবে না। বুকে সহজ হাতে হ্যান্ডেল করার মতো বোকা আমি না। ভালোবেসে বিয়ে করিনি সুন্দরী। চিনতাম না, জানতাম না, হুট করে এক পলক দেখে বিয়ে কি এমনি এমনি করেছি নাকি? এর পিছনে বহু কারণ রয়েছে, তার মধ্যে 3টি কারণ স্পেশাল। 1, তুমি রূপসী, আমি কুৎসিত। 2, তুমি পবিত্র, আমি অপবিত্র। 3, না, এটা না হয় সঠিক সময়ে বলবো। উনি দরজার দিকে এগুতে লাগলো। আমি কান্না জড়িত গলায় অনুরোধ করে বলে উঠলাম, আপনি আর কারো কোনো ক্ষতি করবেন না। সব শাস্তি আমি পেয়েছি, তাহলে কেন মিনাকে শাস্তি দেবেন আপনি? বিনিময়ে ঘুরে দাঁড়ালেন। উনি বললেন, আই লাইক ইট। এত আপসেট হইও না সুন্দরী। যার জন্য এমন বউ পেলাম তার ক্ষতি করতে পারি নাকি? শুধু দেখিয়ে দেব বাদরের গলায় মুক্তোর মালা অসম্ভব সুন্দর মানিয়েছে। দরজা খুলতেই আমার ছোট বোন অনা সামনে পড়ে। অনাকে দেখে উনি ওনার সেই বিশ্রী ভয়ঙ্কর হাসিটা দেয়। অনা ভয়ে জড়সড় হয়ে যায়। আমি দ্রুত গিয়ে অনাকে বুকে জড়িয়ে নেই আর ক্রুদ্ধ হয়ে বলি, দয়া করে আমার ছোট বোনটার সামনে এমন বিশ্রী রূপ বের করবেন না। উনি কথা না বাড়িয়ে গুনগুন করতে করতে পাশ কাটিয়ে চলে যায়। আর আমি অনাকে নিয়ে রুমে যাই। কিছুক্ষণের মধ্যেই হিয়া রুমে আসে। বলে রেডি হয়ে নিচে যেতে ও বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বুকে সকলকে খাবার বেড়ে দিতে হবে। ইচ্ছে না থাকলেও যেতে হলো আমাকে। যাওয়ার আগে ভালোভাবে শাড়ি পরিয়ে, দুহাতের মোটা মোটা বালা, গলায় ভারী হার পরিয়ে দিল। শাড়ির আঁচল দিয়ে মাথায় লম্বা ঘোমটা টেনে দিয়ে বলল, সকলের সামনে যেন ঘোমটা না খুলে যায়, তাহলে আমার শ্বশুর নাকি অসন্তুষ্ট হবেন। অযথা কথা না বাড়িয়ে হিয়ার সাথে নিচে চলে যাই। খাবার টেবিলে মা বাবাকে দেখতে পেলাম। অনা গিয়ে মায়ের পাশে বসল। একে একে ও বাড়ির সবাই এসে বসল। সেদিনই প্রথম সবাইকে ভালোভাবে খেয়াল করলাম আমি। আমার শাশুড়ি মা অমায়িক সুন্দরী, অথচ সুর মশাই আর চাচার সুর কৃষ্ণবর্ণের। আমার 2 দেবর হ্যারি আর হীরা বিদেশিদের মতো ফর্সা। 3 ভাই সুঠাম দেহের অধিকারী, বডি ফিটনেস দেখেই বোঝা যায় নিয়মিত জিম করে এরা। 3 ভাই একসাথে বসেছে, কিন্তু হ্যারি হীরার পাশে হ্যাভেনকে আমার একটুও পছন্দ হচ্ছিল না। 2 ভাই কি সুন্দর নিচের দিকে মাথা রেখে খাচ্ছে, আর ওই অসভ্য ইতরটা বেহায়ার মতো আমার দিকে চেয়ে চেয়ে খাচ্ছে। আমি ভেবে পাচ্ছিলাম না এতগুলা সভ্য মানবের মাঝে এই একটা অসভ্য মানব কি করে ঠাঁই পেল, আর এই চরম বেয়াদবের হাড্ডিটা আমার কপালেই কেন জুটল। দীর্ঘশ্বাস ছেড়ে শাশুড়ি যা যা বলছিল করছিলাম। খাবার শেষে শাশুড়ি 1 বাটি পায়েস হাতে ধরিয়ে দিলেন, বললেন হ্যাভেনকে দিতে। ততক্ষণে হ্যাভেন রাক্ষসের মতো 3 প্লেট পোলাও মাংস গিলে উপরে চলে গেছে। আমি আশ্চর্য হয়ে চেয়ে রইলাম শাশুড়ির মুখের দিকে। সে বলল, চিন্তা করো না, খেতে পারবে। 10 বাটি ভাত খেলেও খাওয়া শেষে 1 বাটি পায়েস না খেলে ওর পেট ভরে না। কথাটা শুনে মন চাচ্ছিল পায়েসের সাথে বিষ মিশিয়ে তারপর পেট ভরাই। 2 দিন ধরে ঠিকভাবে পেটে দানাপানি পড়েনি। আমার খিদায় পেট চুচু করছিল, কিন্তু নিজে থেকে খাওয়ার কথা বলতেও পারছিলাম না। আমার মা তখন অনাকে পোলাও খাইয়ে দিচ্ছিল। মনে মনে আফসোস করতে থাকলাম, ও আম্মু একটু এদিকে নজর দাও, তোমার বড় মেয়ে খিদের জ্বালায় কোমায় চলে যাচ্ছে। শ্বশুরের শেষ দেখাটুকু একটু দেখে নাও গো আম্মু। বিয়ের 7 দিন কেটে যায়। বাবা মা বোনও চলে যায়। নিজ বাড়িতে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করি আমি, যাতে এই নরকে আমাকে একা রেখে না যায়, কিন্তু লাভ হয় না। বাবা মা এক গাদা জ্ঞান দিয়ে বুঝিয়ে চলে যায়। মায়ের বলা শেষ কথাটা বারবার কানে বাড়ি খায় আমার। আহিমা, জন্ম মৃত্যু বিয়ে সবই ওই উপরওয়ালার হাতে। বিয়েটা যেভাবেই হোক না কেন হ্যাভেন তোর স্বামী।
তাকে তুই কখনো অসম্মান করিস না, তার অবাধ্য হবি না কখনো। কত বড়লোক বাড়ির বউ হয়েছিস তুই বলতো? এত বড় বাড়িতে আমরা কোনোদিন তোকে বিয়ে দিতে পারতাম না। তোর শাশুড়ির সাথে কথা হয়েছে, উনি বলেছেন তোকে পড়াশোনা করাবো। যত পড়তে চাস পড়াবে, কোনো অসুবিধা নেই, রাজরানী করে রাখবে তোকে। আমি মায়ের কথা মানতে নারাজ ছিলাম বলে মা বলেন, দেখ আহি, এ বাড়ির লোক যদি খারাপ হতো, জামাই বাবা যদি খারাপ মানুষ হতো, আমাদের এত খাতির যত্ন করত না, আর তোকেও বুয়ের স্বীকৃতি দিয়ে সারা জীবন নিজের কাছে রাখতে চাইত না। বিয়ে যখন হয়ে গেছে মেনে নে, সবটা দেখবি, খুব সুখী হবি তুই। আমার দোয়া সব সময় আছে তোর সাথে। শুনেছি জামাই বাবা খেপাটে হলেও মনটা খুব ভালো, তোকে খুব ভালো রাখবে। মাকে সেদিন বলতে পারিনি, মা গো তোমার জামাই এত ভালো দিয়ে কি হবে? সে তো তোমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেনি, সে তোমার মেয়েকে বিয়ে করেছে নিজের জেদ বজায় রাখতে। রূপের নেশায় পড়ে বিয়ে করেছে উনি আমায়। সুখ কাকে বলে? ভালোবাসা বিহীন সুখ কেমন হয়?